কনজিউমেবল ফুয়েল সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে কোল ইন্ডিয়া। কোল ইন্ডিয়ার হচ্ছে আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখবো যে কোম্পানিটা ফান্ডামেন্টালি কতটা সাউন্ড রয়েছে। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 440 টাকায়, এখন ট্রেড করছে। আমরা যদি চলে যাই কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ, কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ কত রয়েছে, অ্যাপ্রক্স বলতে পারেন 2,70,000 কোটি টাকার রেঞ্জের মার্কেট ক্যাপিটালাইজ। অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি আরওসি দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 48.0%, আরওই রিটার্ন অন ইকুইটি আছে 38.9%। তাহলে আমরা এইটুকুনি বলতে পারি আরওসি আর আরওই হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে আরওসি আর আরওই, এইটুকুনি মাথায় রাখবেন। আগামী দিনে যদি কোম্পানি আরও ভালো পারফরমেন্স করে, আরও গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে আরওসি আর আরওই হচ্ছে আরও ইমপ্রুভ করবে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। তো চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিট পার্টে। আমরা ব্যালেন্স শিট পার্টের হচ্ছে ফার্স্ট পার্ট যেটা আমরা যাব সেটা হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তো চলে আসলাম রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে 36,000 কোটির রেঞ্জে, তারপরে সেটা কমে 34,000 কোটির রেঞ্জে হলো, তারপরে সেটা আবার কমে 28,500 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 18,300 কোটির রেঞ্জে, তারপরে আবার কমে 13,900 কোটির রেঞ্জে হলো, তারপরে কিন্তু আবার বেড়ে 20,200 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 25,900 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। 25,900 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার গ্রো করে হচ্ছে 30,300 কোটির রেঞ্জে, তারপরে 36,900 কোটির রেঞ্জে, তারপরে 54,600 কোটির রেঞ্জে, 76,500 কোটির রেঞ্জে, পরপর গ্রো করলো 92,900 কোটির রেঞ্জে, তারপরে হচ্ছে 99,200 কোটির রেঞ্জে আমরা দেখতে পাচ্ছি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো প্রথমের কয়েকটা বছর কিন্তু একটা ডাউন পারফরমেন্স দেখেছি, বাট লাস্টের দিকে কিন্তু আমরা এইটুকুনি বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সিও রয়েছে, প্লাস কিন্তু গ্রোথ রয়েছে। এটা কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। এটা থেকে একটা আমরা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো ওভারঅল ভিউটা আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কোম্পানিটার প্রফিট অ্যান্ড লসে গেলে ক্লিয়ার হয়ে যাবে নেট প্রফিটের মধ্যে কতটা কনসিস্টেন্সি রয়েছে, কতটা গ্রোথ রয়েছে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে বোরিং পার্টে। এইবারে আমরা চলে আসলাম হচ্ছে বোরিং পার্টে। তো বোরিং পার্টের হচ্ছে আমরা ফার্স্ট পার্ট যেটা যাচ্ছি সেটা হচ্ছে লং টার্ম বোরিংয়ে। দেখি যে লং টার্ম বোরিংয়ের অবস্থান কীরকম রয়েছে। 171 কোটি রেঞ্জে, তারপরে 202 কোটি, তারপরে 0, 295, 1,054, 1,472, তারপরে হচ্ছে 1,993। 1,993 পরে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 2,688 বাড়লো, তারপরে হচ্ছে 3,300, 3,300 কোটির রেঞ্জে, 4,100 কোটির রেঞ্জে, 5,600 কোটি, 7,300 কোটি, 7,800 কোটির রেঞ্জে পরপর কিন্তু আমরা বলতে পারি লং টার্ম বোরিং কিন্তু পরপর বাড়লো। লং টার্ম বোরিং বাড়া মানে কোম্পানি এক্সট্রা বার্ডেন বাড়ে ইন্টারেস্ট পে করার ব্যাপারে। কোম্পানি যদি লং টার্ম বোরিংকে যদি সঠিকভাবে ইউটিলাইজ করে যদি নেট প্রফিটের মার্জিনটা বাড়াতে পারে, তাহলে লং টার্ম বোরিং ঠিকঠাক আছে, আমরা এইটুকুনি কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে শর্ট টার্ম বোরিং। তো চলে আসলাম শর্ট টার্ম বোরিং 0, 200, 0, 2700, 477, 730, 4,433, 4,433 পরে আমরা যেটা পাচ্ছি 3,195, 8, 8, 672, 1,523, 5,719। শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে, দেখব যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টের অবস্থান কী রকম রয়েছে। তো চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পার্টে 52,390 কোটির রেঞ্জে, 47,269, 38,000, 31,150 কোটির রেঞ্জে, 31,280, 31,124, 28,490, 28,449 কোটির রেঞ্জে আমরা বলতে পারি। 28,449 পরে আমরা যেটা পাচ্ছি সেটা 17,300 কোটির রেঞ্জে, 29,000 থেকে 30,000 কোটির রেঞ্জে বলতে পারি, অ্যাপ্রক্স 40,000 কোটির রেঞ্জে বলতে পারি, 30,200 কোটির রেঞ্জে, 34,200 কোটির রেঞ্জে, 32,500 থেকে 600 কোটির রেঞ্জে আমরা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট পাচ্ছি। তো কোম্পানিটা একটা ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো ব্লু চিপ লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কিন্তু ক্যাশটা মোটামুটি ভালোই রয়েছে বলতে পারি, 32,500 কোটির রেঞ্জে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট রয়েছে। আর শর্ট টার্ম বোরিং ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে
ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউন্স করে। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে 5,700 কোটির রেঞ্জে, আর হচ্ছে লং টার্ম বোরিং হচ্ছে 7,800 কোটির রেঞ্জে রয়েছে আমরা বলতে পারি। আর কোম্পানিটার আমরা এইটুকুনি বলতে পারি রিজার্ভ অ্যান্ড সারপ্লাস মোটামুটি ভালোই রয়েছে, 99,200 কোটির রেঞ্জে রিজার্ভ অ্যান্ড সারপ্লাস রয়েছে। তো সেই হিসাবে ব্যালেন্স শিটটাকে আমরা ঠিকঠাক ব্যালেন্স শিট হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। এইবারে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। তো চলে আসলাম প্রফিট অ্যান্ড লসে, আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। দেখবো যে নেট প্রফিটের অবস্থান কীরকম রয়েছে। তো চলে আসলাম নেট প্রফিটে, 15,100 কোটির রেঞ্জে, তারপরে সেটা ডাউন পারফরমেন্স করে 13,700 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার বেড়ে 14,200 কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 9,200 কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 7,000 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 17,400 কোটির রেঞ্জে, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 16,700 কোটির রেঞ্জে হলো, তারপরে আবার ডাউন পারফরমেন্স করে 12,700 কোটির রেঞ্জে হলো। 12,700 কোটির রেঞ্জের পরে আমরা যেটা পাচ্ছি সেটা আবার কিন্তু গ্রো করে 17,300 কোটির রেঞ্জে, তারপরে আবার গ্রো করে 31,700 কোটির রেঞ্জে, তারপরে আবার 37,300 কোটির রেঞ্জে পরপর গ্রো করলো, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 35,300 কোটির রেঞ্জে, তারপরে আবার একটা ডাউন পারফরমেন্স করে 29,700 কোটির রেঞ্জে নেট প্রফিট পাচ্ছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কি বলেছিলাম, রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা ওভারভিউ পেয়েছিলাম, কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশ রয়েছে। তো কোম্পানিটার মধ্যে কিন্তু গ্রোথ রয়েছে, বাট কিছু কিছু জায়গায় কনসিস্টেন্সি ব্রেক করেছে বলতে পারি, যে প্রথম দিকে কনসিস্টেন্সি ব্রেক করেছে এবং লাস্টের দিকে কয়েকটা বছর কনসিস্টেন্সি ব্রেক করেছে, নাহলে ওভারঅল মিডিল ফেজের দিকে কিন্তু আমরা কনসিস্টেন্সি পেয়েছি। তো ওভারঅল আমরা এই নেট প্রফিটটাকেও ঠিকঠাক হিসাবে প্রফিট অ্যান্ড লস হিসাবে কনসিডার করতে পারি। তো কোম্পানি লং টার্ম বোরিংকে সঠিকভাবে ইউটিলাইজ করছে বলে কিন্তু নেট প্রফিটের মার্জিনটা বাড়ছে, তার মানে কোম্পানি বোরিং পার্টকে কিন্তু সঠিকভাবে ইউটিলাইজ করছে, আমরা এইটুকুনি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে, দেখবো যে কার কী অবস্থান রয়েছে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। শেয়ার হোল্ডিং প্যাটার্নে হচ্ছে আমরা পাচ্ছি প্রোমোটার মিনসকে কোম্পানির ওনার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে, 63.13%। এফআইএস ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 8.22%। ডিআইএস আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 22.53%। গভর্নমেন্ট রয়েছে না থাকার মতন 0.13%, আর পাবলিক রয়েছে 5.98%। তাহলে এইটুকুনি বলতে পারি প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে আমরা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো এখানে প্রোমোটার সেগমেন্ট হচ্ছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার, এইটুকুনি কিন্তু মাথায় রাখবেন, দ্য প্রেসিডেন্ট অফ অ্যাক্টিং থ্রু মিনিস্টারি কোল। তার মানে হচ্ছে এইটুকুনি আমরা বলতে পারি এটা হচ্ছে গভর্নমেন্ট সেক্টরের কোম্পানি। তো এইটুকুনি দেখতেই পাচ্ছেন লেখা আছে দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হচ্ছে 63.13% স্টেক হোল্ড করে রয়েছে, এটা কিন্তু গভর্নমেন্ট সেক্টরের একটা কোম্পানি, এইটুকুনি মাথায় রাখবেন। তো যদি আমরা পিয়ার সেগমেন্টে যাই, তাহলে পিয়ার সেগমেন্টে আমরা কি পড়েছি, কনজিউমেবল ফুয়েল সেক্টরের কোম্পানি। তো সেই হিসাবে কিন্তু অ্যাজ পার মার্কেট ক্যাপিটালের অনুযায়ী কিন্তু লিডিং পজিশনে কিন্তু র্যাঙ্ক করছে, আমরা কিন্তু বলতে পারি কোল ইন্ডিয়া। তাহলে ওভারঅল আমরা ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করে একটা ওভারভিউ পেলাম যে কোল ইন্ডিয়া একটা লার্জ ক্যাপ টাইপের কোম্পানি। তো লার্জ ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে এই কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।